ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব বহুব্রীহি সমাস সম্পর্কে। সমাসের ক্লাস শুরু হয়ে গেছে। সেই সমাসের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সমাসের ক্লাসগুলো দেখে নেবে। সমাস কি, সমাসের প্রকারভেদ এবং সমাসের প্রকারভেদের মধ্যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারী সমাস, এই সমস্ত সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। যখন তোমরা ক্লাসটা করবে তখন অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং খাতায় লিখে লিখে তোমরা যদি ক্লাসটা করো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবং সেই খাতাতে যখন তোমরা লিখে নিচ্ছ তখনই ব্যাকরণটা কিন্তু নোট ডাউন আকারে কিন্তু তোমাদের খাতায় উঠে যাচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু খাতায় লিখে লিখে করবে, কারণ এতে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। প্রথমে তোমরা ক্লাসটা করে নিবে, করে নেওয়ার পর খাতায় তোমরা লিখবে, কারণ এরপরে যখন তোমরা পড়বে তখন তোমরা কিন্তু খাতা দেখে দেখে পড়লে তোমাদের অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে। তাই অবশ্যই খাতায় লিখে ক্লাসটা করবে। তাহলে চলো আমরা শুরু করি এই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, এই যে বহুব্রীহি রয়েছে, এই বহুব্রীহি বহুব্রীহি কিন্তু একটি সমাসবদ্ধ পদ। বহুব্রীহি একটি কি পদ? বহুব্রীহি হচ্ছে একটি সমাসবদ্ধ পদ। এই বহুব্রীহি সমাসবদ্ধ পদকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আমরা পাবো কি? বহু ব্রীহি যার। কি পাবো? বহু ব্রীহি যার। এই বহুব্রীহি সমাসবদ্ধ পদকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আমরা পেলাম বহুব্রীহি যার। এখানে এই যে বহু কথাটি যে রয়েছে, এই বহু, এই বহু মানে হচ্ছে প্রচুর। বহু মানে কি? বহু মানে হচ্ছে প্রচুর। আর ব্রীহি যে রয়েছে, এই ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে ব্রীহি মানে কি? ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি কথার অর্থ কি প্রচুর ধান? না, এখানে বহুব্রীহি কথার অর্থ কিন্তু প্রচুর ধান নয়। এখানে বহুব্রীহি কথার অর্থ হচ্ছে প্রচুর ধান আছে যার, এমন কৃষক বা ব্যক্তির কথা বলা হচ্ছে। আচ্ছা, বহুব্রীহি কথার অর্থ যদি আমরা বলি প্রচুর ধান আছে যার, এমন কৃষককে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কি বহু পূর্বপদ, ব্রীহি পরপদ, এখানে কি কোনোটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? আমরা কিন্তু অর্থটা জানলাম যে যার অনেক ধান রয়েছে এমন ব্যক্তি বা এমন কৃষককে বোঝাচ্ছে বহুব্রীহি কথার অর্থ। কিন্তু এখানে খেয়াল করো তো, বহু কথার অর্থ যদি আমরা প্রচুর আর ব্রীহি কথার অর্থ যদি ধান আমরা জানলাম, তাতে কি এখানে পূর্বপদ এবং পরপদের অর্থ কি বোঝাচ্ছে? প্রাধান্য পাচ্ছে? আশা করি নিশ্চয়ই পাচ্ছে না। কেন পাচ্ছে না? এখানে না পূর্বপদের প্রাধান্য পাচ্ছে, না পরপদের প্রাধান্য পাচ্ছে। এখানে কোন পদের প্রাধান্য পাচ্ছে? অন্য একটি পদের প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, অন্য একটি কোন পদ? এখানে তৃতীয় পদ, অর্থাৎ তৃতীয় ব্যক্তির অর্থ প্রাধান্য পাচ্ছে। মানে এমন এক কৃষক বা এমন এক ব্যক্তির অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি সমাসবদ্ধ পদে পূর্বপদ এবং পরপদের অর্থ কোনটারই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ বা তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলবো কি? বহুব্রীহি সমাস। কি বোঝা গেল? বহুব্রীহি সমাস। আচ্ছা, আমরা বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা দেখে নিই, তাহলে আমরা আরো অনেক উদাহরণ আমরা দেখবো, তখন অবশ্যই আমাদের যা ডাউট থাকবে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বহুব্রীহি সমাসের সংজ্ঞা হিসেবে আমরা কি জানতে পারি? বহুব্রীহি সমাসের সংজ্ঞা হিসেবে আমরা জানতে পারি যে সমাসে সমসমান পদগুলির কোনোটিরই অর্থ প্রধান রূপে না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থ প্রধান রূপে বোঝায় বা নতুন একটি অর্থ প্রকাশিত হয় তাকে বহুব্রীহি সমাস বলে। উদাহরণ দেখো, চন্দ্রভূষণ। আচ্ছা, চন্দ্রভূষণ এটি একটি কোন পদ? নিশ্চয়ই এটি একটি সমাসবদ্ধ পদ, কি তাই তো? চন্দ্রভূষণ সমাসবদ্ধ পদ। আচ্ছা, এই সমাসবদ্ধ পদে কটি পদ রয়েছে? দুটি পদ। একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। তার মানে দুটি। চন্দ্র হচ্ছে পূর্বপদ আর ভূষণ হচ্ছে পরপদ। আচ্ছা, এই দুটি পদের মধ্যে কোনটারই কি অর্থ প্রাধান্য পাচ্ছে? এখানে চন্দ্রভূষণ যার যদি আমরা বলি, চন্দ্রভূষণ তো একজনের নাম। এখানে চন্দ্রভূষণ বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে চন্দ্রভূষণ বলতে কিন্তু মহাদেবকে বোঝানো হয়েছে। তো তৃতীয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাই না চন্দ্র প্রাধান্য পাচ্ছে, না ভূষণ প্রাধান্য পাচ্ছে। এখানে যার চন্দ্রের মতো ভূষণ রয়েছে তাকে কিন্তু, সেই ব্যক্তিকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। তাই চন্দ্রভূষণ হচ্ছে বহুব্রীহি সমাসের সমাসবদ্ধ পদ। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো চন্দ্রভূষণ মানেটা তো আমরা নাও জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো এটা বহুব্রীহি সমাসের উদাহরণ? তারও একটা নিয়ম আছে, বোঝার অর্থ আছে, সেটা আমি তোমাদের বলছি। এখানে খেয়াল করো, চন্দ্রভূষণ, চন্দ্রভূষণ নিশ্চয়ই একটি কারো নাম বোঝাচ্ছে। সে যা কারো নাম হতে পারে, নাম বোঝাচ্ছে কিনা। যদি নাম বোঝায় তাহলে তখন তোমরা ভেবে নেবে এটি বহুব্রীহি সমাসের উদাহরণ।
আরেকটু তোমাদের উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আমি ব্যাস বাক্য কিভাবে করলাম সেটা আমি তোমাদের পরে বলছি। আগে সমস্ত পদ দেখে বা সমাসবদ্ধ পদ দেখে বোঝার চেষ্টা করো এটা বহুব্রী সমাস বুঝতে পারছো কিনা। বিনা পানি, এটা বিনা পানি, বিনা হচ্ছে কি একটা বাদ্যযন্ত্র, পানি হচ্ছে হাত, মানে হাতের দ্বারা যে বাদ্যযন্ত্র বাজানো হয় তাকে বিনা পানি বলছি। এবার হাতের দ্বারা বাদ্যযন্ত্র কে বাজায়? নিশ্চয়ই কোনো একজন বাজায়, কেউ একজন বাজাচ্ছে। কে? নিশ্চয় সরস্বতী বাজাচ্ছে। সরস্বতীর হাতে তো বিনা বিনা থাকে, তার মানে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তো। এখানে কিন্তু না বিনা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, না পানি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এখানে কিন্তু তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই বিনা পানি হচ্ছে বহুব্রীহি সমাস। এখানে দেখো দশানন, আমরা তো জানি দশানন হচ্ছে একজনের নাম। আচ্ছা দশানন কার নাম? নিশ্চয়ই জানো, এটাই কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দশানন হচ্ছে রাবণের নাম। আচ্ছা, দশানন বলতে দশ প্রাধান্য পাচ্ছে না আনন প্রাধান্য পাচ্ছে? এখানে তো কেউ প্রাধান্য পাচ্ছে না। এখানে দশানন বলতে তৃতীয় ব্যক্তি অর্থাৎ রাবণকে বোঝাচ্ছে, তাই দশানন বহুব্রীহি সমাস। নীলাম্বর, আচ্ছা নীলাম্বরটাও খেয়াল করো। নীলাম্বর তো এখানে কাকে, এটা তো একটা নাম বোঝাচ্ছে। আচ্ছা তোমরা বলতে পারো যে নীলাম্বরটা কাকে বলছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা এটা তো বুঝতে পারছো যে নীলাম্বর বলতে একজন কাউকে বোঝাচ্ছে, অন্য কাউকে। না নীলকেও বোঝাচ্ছে না, এখানে অম্বরকেও বোঝাচ্ছে না, অন্য কাউকে বোঝাচ্ছে, তাকে তো আমরা নীলাম্বর বলছি। তো নিশ্চয়ই অন্য কোনো ব্যক্তি অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই নীলাম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। আমি তোমাদের বলে দিই, নীলাম্বর বলতে বলরামকে বোঝানো হয়। নির্লজ্জ, আচ্ছা নির্লজ্জটা দেখো, নির্লজ্জ আমরা কাকে বলি? কোনো একজন সামনে যে থাকবে আমাদের সামনে তাকে তো আমরা নির্লজ্জ বলি, মানে অন্য কাউকে। এখানে কি নির আর লজ্জ দুটো পদের মধ্যে কোনোটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। এখানে নির্লজ্জ বলতে কোনো ব্যক্তি নির্লজ্জ অবস্থায় আছে তাকে বোঝাচ্ছে, তার মানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই এগুলো হচ্ছে কি বহুব্রীহি সমাসের উদাহরণ। এবার ব্যাস বাক্য কিভাবে করছি? ব্যাস বাক্য খুবই সহজ। ব্যাস বাক্য করার সময় তোমরা শুধু মাথায় রাখবে শেষে আমরা লিখবো কি যার কথাটা, শেষে আমরা কি লিখবো যার। আর পূর্বপদ যেমন থাকবে তেমনই লিখবো, বিনা। দেখো এটা দেখো, পূর্বপদ বিনা আছে, বিনা লিখেছি। আর পরপদের সঙ্গে তে বিভক্তি যুক্ত করব, হয়ে যাবে বিনা পানিতে যার। দেখো পরপদের সঙ্গে তে বিভক্তি যোগ করেছি, যার হয়ে গেল বিনা পানিতে যার। আচ্ছা, কোথাও কিন্তু বিভক্তি অ্যাড হয়, কোথাও বিভক্তি অ্যাড হয় না, ওটা তোমাদের কিন্তু বাক্যের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো কি বলছে, এই বহুব্রীহি সমাসের প্রকারভেদ দেখো। আচ্ছা তোমরা কি বহুব্রীহি সমাসটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলেও কিন্তু সেটা বলবে যে এখানে অসুবিধা হয়েছে, সেই ডাউটটা তোমাদের আমি অবশ্যই ক্লিয়ার করব। এবার দেখে নেবো আমরা এই বহুব্রীহি সমাসের প্রকারভেদ। বহুব্রীহি সমাস এর প্রাথমিক কিছু ভাগ রয়েছে। আমরা সাধারণত বহুব্রীহি সমাসের 7টি ভাগ দেখতে পাই। সেই 7টি ভাগের আগে আমরা নাম জেনে নিই। সমানাধিকরণ বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস, সহার্থক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, নঙর্থক বহুব্রীহি সমাস। এবার আমরা কিন্তু এই 7টি যে বহুব্রীহি সমাস জানলাম, এই 7টি বহুব্রীহি সমাস সম্পর্কে আমরা জানবো। তাহলে অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখে লিখে কিন্তু ক্লাসটা করবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা দেখে নিই এবার 1 নম্বরটা, যেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। তাহলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস কি বলছে? পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্যে যে বহুব্রীহি সমাস হয় তাকে আমরা কি বলছি? সমানাধিকরণ বহুব্রীহি সমাস। অর্থাৎ পূর্বপদটা বিশেষণ পদ থাকবে এবং পরপদটা বিশেষ্য থাকবে। যদি পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য যুক্ত সমাস হয়, এবং শুধু এটা না কিন্তু সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেতে হবে কিন্তু। কোন পদ? তৃতীয় পদ। পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। তখনই আমরা ভেবে নেব এটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এই সমানাধিকরণ বহুব্রীহি সমাস চেনার আরেকটা শর্ট টেকনিক হচ্ছে তোমাদের কাছে তুলে ধরেছি, যে উভয় পদে একই শূন্য বিভক্তি থাকে। উভয় পদ বলতে কি? পূর্বপদ এবং পরপদ, দুটো পদেই কিন্তু শূন্য বিভক্তি থাকবে। আর দুটো পদেই যদি শূন্য বিভক্তি থাকে
তাহলে তোমরা ভেবে নেবে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এটা এটা ফ্যাক্ট করছে না, ফ্যাক্ট করছে কোনটা, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের দ্বারা যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় তখনই কিন্তু তোমরা বুঝে নেবে এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। এবার দেখো উদাহরণ দেখো, তাহলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস ক্লিয়ার হয়ে যাবে। নীলকণ্ঠ, এটি একটি সমাসবদ্ধ পদ। আচ্ছা, নীল, আমরা কি জেনেছিলাম পূর্বপদ কি থাকবে, পূর্বপদ থাকবে বিশেষণ এবং পরপদ থাকবে বিশেষ্য। আচ্ছা, নীল এটি একটি তো বিশেষণ পদ, অবশ্যই বিশেষণ পদ। কণ্ঠ এটি একটি তো বিশেষ্য পদ, কি তাই তো? তার মানে আমরা পূর্বপদ বিশেষণও পেয়ে গেলাম, পরপদ বিশেষ্য পেয়ে গেলাম। আচ্ছা, সাথে আমি একটা হ্যাঁ চিহ্ন দিয়ে আমরা লিখেছিলাম যে উভয় পদে কিন্তু শূন্য বিভক্তি থাকবে। নীল এখানেও শূন্য বিভক্তি রয়েছে, কণ্ঠ এখানেও শূন্য বিভক্তি রয়েছে। আচ্ছা, আমরা দুটো পয়েন্ট কিন্তু মিলিয়ে নিলাম, মিলেও গেল। আরেকটি পদ আমরা কি পেয়েছিলাম, যে তৃতীয় পদ। এই এই পয়েন্টটাও কিন্তু মিলাতে হবে আমাদের, যে সমাসবদ্ধ পদের দ্বারা এই তৃতীয় পদ বোঝাচ্ছে কিনা। যে নীলকণ্ঠ বলতে আমরা কিন্তু মহাদেবকে বুঝি, তাই এখানে কিন্তু না নীল পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, না কণ্ঠ পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। দুটোর মধ্যে একটারও পদের অর্থ প্রাধান্য না পেয়ে এখানে কিন্তু অন্য একটি ব্যক্তির অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ মহাদেবের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই নীলকণ্ঠ হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যাসবাক্য খুব সহজ, শেষে শুধু জার লাগাবে, হয়ে যাবে নীলকণ্ঠ জার। তারপরে সমাসবদ্ধ পদটি দেখো স্বধর্মা। এই স্বধর্মা সমাসবদ্ধ পদটির দ্বারা কি বোঝাতে চাইছে, স্বধর্মা পদটির দ্বারা এটাই বোঝাতে চাইছে যে সমান ধর্ম, সমান ধর্ম রয়েছে এমন ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়েছে। আচ্ছা, না তার মানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, তখন ব্যাসবাক্য কিভাবে করব, ব্যাসবাক্য করব স্বধর্ম যার। আচ্ছা, স মানে আমরা কি বললাম, স মানে হচ্ছে সমান, তাহলে সমান ধর্ম যার, সেটা হচ্ছে কি সমান ধর্ম। এটাও লিখতে পারো স্বধর্ম যার, এটাও লিখতে পারো, বা সমান ধর্ম যার এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো সুদর্শন। সুদর্শন কি, এখানেও কিন্তু অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ সুদর্শন। সু মানে কি, সু মানে আমরা তীক্ষ্ণ দর্শন বা তীক্ষ্ণ জানি বা ভালো জানি। আচ্ছা, তো ভালো দর্শন যার তাকে আমরা বলছি সুদর্শন, তার মানে নিশ্চয়ই তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এখানে কিন্তু সুদর্শন হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যাসবাক্য ঠিক একই রকম, ব্যাসবাক্য করবো আমরা সুদর্শন যার, তাহলে ব্যাসবাক্য কি করলাম, সুদর্শন যার হয়ে গেল সুদর্শন। তারপরে দেখো কুবের। আচ্ছা, কুবের তো আমরা জানি নিশ্চয়ই অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এখানে তো কোনো অসুবিধাই নেই যে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা বহুব্রীহি সমাস। ব্যাসবাক্য কিভাবে করবো, কিছু করতে হবে না, পূর্বপদ যেমন আছে তেমন লিখলাম। আচ্ছা, পরপদ যেমন আছে তেমন লিখলাম, কোনো অসুবিধা নেই। আর শেষে আমরা কি লাগাবো, যার, হয়ে গেল কুবের। আশা করি কুবেরের ব্যাসবাক্য কিভাবে করছি সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। কুবেরের ব্যাসবাক্য না, এখানে বলতে গেলে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য কিভাবে করছি সেটা বোঝা গেল। কিছু করতে হবে না, শুধু পুরো পদ পরপদ যেমন থাকবে সেটা লিখবে, আর শেষে কিন্তু যার লাগাবে, হয়ে যাবে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য। এরপরে দেখে নেব গৌরাঙ্গ। গৌরাঙ্গ বলতে কি বোঝাচ্ছে, নিশ্চয়ই অন্য কারো নাম, অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটাও একটা বহুব্রীহি সমাস। আচ্ছা, এখানে তো গৌরাঙ্গ একটি সমাসবদ্ধ পদ মনে হচ্ছে, মানে একটি পদ রয়েছে, মনে হচ্ছে একটি পদ। তাহলে আমরা দুটো পদ কিভাবে বের করবো, পূর্বপদ পরপদ, নিশ্চয়ই সন্ধি বিচ্ছেদ করে। তো সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো আমরা, গৌর আর অঙ্গ, দুটো পাবো তো, একটা গৌর আর একটা অঙ্গ, দুটো পেলাম, একটা পূর্বপদ একটা পরপদ। ব্যাসবাক্য কিভাবে করবো, খুবই সহজ, কিছুই করতে হবে না, শেষে শুধু যার লাগাবো, হয়ে গেল গৌরাঙ্গ। তার মানে হবে গৌর অঙ্গ যার, ব্যাসবাক্য হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, এমন সমাসবদ্ধ পদ থাকবে যে সমাসবদ্ধ পদের মধ্যে পূর্বপদ পরপদ আমরা দেখতে পাবো না, তখন আমরা সেই ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ করব। সন্ধি বিচ্ছেদ করার পর আমরা পূর্বপদ পরপদ বের করব এবং শেষে শুধু জার লাগাবো, তো হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য। আর যদি পূর্বপদ পরপদ থাকে তাহলে তো তোমাদের কোনো অসুবিধাই নেই। আশা করি বোঝা গেল সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপর আমরা দেখে নেব, আচ্ছা আর একটা দেখে নাও, এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসের সমাসবদ্ধ পদের পূর্বাংশে, মানে সমাসবদ্ধ পদের যদি আগে পূর্বে মহান বা মহৎ অর্থে মহা থাকলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যদি সমাসবদ্ধ পদে যদি মহান বা মহৎ থাকে তাহলে সেটাও কিন্তু কি হচ্ছে, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। দেখো মহাবল, শুরুতে মহা রয়েছে সমাসবদ্ধ পদের, তার মানে এটাও কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। আচ্ছা, মহাবল বলতে কি, যার প্রচুর বল রয়েছে তাকে তো আমরা
মহাবল বলি। আচ্ছা, এক্ষেত্রে ব্যাসবাক্য করার সময় শুধু আমরা মাথায় রাখবো কি, মহাটাকে আমরা করব মহৎ লিখবো। মহাটাকে আমরা কি লিখবো? মহৎ বা মহান লিখবো, দুটোর মধ্যে আমরা যে কোনো একটা লিখবো। আবার বলছি, সমাসবদ্ধ পদের শুরুতে যদি মহা থাকে, তাহলে ব্যাসবাক্যের সময় মহান বা মহৎ কথাটা লিখবো, হয়ে যাবে ব্যাসবাক্য। আর শেষে শুধু যার লাগাবো, হয়ে যাবে। দেখো, মহাবল, মহৎ বল যার বা মহান বল যার, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মহাপ্রাণ, মহান প্রাণ যার। মহাশয়, মহৎ আশয় যার। মহাবাহু, মহান বাহু যার। এরকম আরো কয়েকটি উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো দেখে নেবে। মহাভুজ, মহাশোক, মহামতি, মহাময়ী, এগুলো তোমরা নিজেরা করবে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর ব্যতিক্রম বহুব্রী সমাস আমরা দেখে নেব। ব্যতিক্রম বহুব্রী সমাস কাকে বলে? যে বহুব্রী সমাসে সমসমান পদের উভয় পদে বিভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত বিশেষ্য পদ হয়, তাকে ব্যতিক্রম বহুব্রী সমাস বলে। এই ব্যতিক্রম বহুব্রী সমাসে পূর্বপদটি হয় বিভক্তি শূন্য এবং পরপদটি হয় অধিকরণ কারকের এ বা তে বিভক্তি। এই ব্যতিক্রম বহুব্রী সমাসে কি হয়? পূর্বপদটা শূন্য বিভক্তি হবে এবং পরপদটি কি হবে? এ বা তে বিভক্তি। উদাহরণ দেখো, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পদ বিনা পানি। আচ্ছা, বিনা পানি, আমরা তো এটা জানছি, বিনা পানি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই এটি হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। ব্যাসবাক্য কিভাবে করছি? ব্যাসবাক্য আমরা এটাই করবো যে পরপদের সঙ্গে একটা বিভক্তি অ্যাড করবো। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আমি বারবার বলবো তোমাদের, যদি তোমরা যখন ব্যাসবাক্য করছো, তখন অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে কোন বিভক্তি অ্যাড করলে আমাদের শুনতে বেশি ভালো লাগবে। তো বিনা পানিতে যার, আমরা তো বহুব্রী সমাসের ব্যাসবাক্য খুব সহজ নিয়ম আমরা জানলাম একটু আগে, শুধু বিনা পানি লিখলাম আর শেষে যার লিখলাম। তাহলে বিনা পানি যার, এটা কি শুনতে ভালো লাগছে? আশা করি নিশ্চয়ই ভালো লাগছে না। যদি আমরা এখানে পানির সঙ্গে যদি কোনো একটা বিভক্তি যুক্ত করলে শুনতে ভালো লাগবে, তাহলে বিনা পানিতে যার হয়ে গেল বিনা পানি। এইভাবে কিন্তু ব্যাসবাক্য করার চেষ্টা করবে। পদ্মনাভ, পদ্মনাভ কি হবে? নাভ মানে কি? নাভি। অর্থাৎ ব্যাসবাক্য কি হবে? পদ্ম নাভিতে যার, হয়ে গেল পদ্মনাভ। তারপর অর্ণনাভ, ব্যাসবাক্য কি হবে? অর্ণ নাভিতে যার। কৃদন্ত, কৃদন্ত কি হবে? কৃত অন্তে যার, কৃদন্ত। শশাঙ্ক কি হবে? সন্ধি বিচ্ছেদ করবে, এগুলো যদি একটি পদ, তাই এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ করেই কিন্তু পুরো পদ পরপদ বের করবে। শশাঙ্ক, সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো? শ যোগ অঙ্ক, তাহলে ব্যাসবাক্য কি হবে? শশ অঙ্কে যার, শশাঙ্ক। 80-20, 80-20 ব্যাসবাক্য কি হবে? 80 যোগ 20, এখানে ব্যাসবাক্য করতে হবে। 80-তে 20 যার, 80-20 বলতে এখানে সাপ, সাপকে বোঝাচ্ছে, অর্থাৎ দাঁতে যার বিষ আছে তাকে বলা হয় 80-20। তাহলে ব্যাসবাক্য হবে 80-তে 20 যার। এই ছিল ব্যতিক্রম বহুব্রী সমাসের আলোচনা। এবার আমরা দেখে নেব মধ্যপদলোপী বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসের সমাসবদ্ধ পদে ব্যাসবাক্যের মধ্যবর্তী মননধ্বনি পদটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রী সমাস বলে। যেমন দেখো, মীনাক্ষী। আচ্ছা, এটা তো বুঝতে পারছো, মীনাক্ষী একটি অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো, তার মানে এটা বহুব্রী সমাসের উদাহরণ। তাহলে ব্যাসবাক্য কি করবো, কিভাবে করবো? ব্যাসবাক্য করব, মিনের অক্ষির ন্যায় অক্ষি যার। অর্থাৎ মিন মানে হচ্ছে মাছ, মিন মানে কি? মাছ, মানে মাছের চোখের মতো চোখ যার, তাকে আমরা মীনাক্ষী বলছি। তাহলে আমরা এখানে চোখটা লিখতে পারবো না, যেহেতু এখানে অক্ষি কথাটা আছে, তাই আমরা অক্ষি কথাটা লিখবো ব্যাসবাক্যের সময়। তো ব্যাসবাক্য করে কি পেলাম? মিনের অক্ষির ন্যায় অক্ষি যার। এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাসের উদাহরণ। আমি তোমাদের বলবো, আমি যে মধ্যপদলোপী বহুব্রী সমাসের যে সমস্ত সমাসবদ্ধ পদগুলো দিয়ে রেখেছি, এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো না, তোমাদের আশা করি এর বাইরে থেকে সেরকম কিছু আসবে, এর মধ্যে থেকেই থাকবে সব। তারপরে দেখো, বিড়ালক্ষ। বিড়ালক্ষটা কিভাবে করেছি ব্যাসবাক্য দেখো, বিড়ালের অক্ষির ন্যায় অক্ষি যার, তাকে আমরা বিড়ালক্ষ বলি। স্ত্রীলিঙ্গে বিড়ালাক্ষী হয়। তারপরে দেখো, মৃগ নয়না। ব্যাসবাক্য কি হয়েছে? মৃগের নয়নের ন্যায় নয়ন যার। চিরণ দাঁতি, চিরণের দাঁতের ন্যায় দাঁত যার, তাকে বলা হয় চিরণ দাঁতি। এরপরে দেখো, ব্যতিহার বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে একই বিশেষ্য পদের দুইবার ব্যবহারের দ্বারা পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে। এই ব্যতিহার বহুব্রী সমাস কিভাবে চিনবো? খুব সহজ নিয়ম একটি নিয়ম বলেছি আমি, দেখো, পূর্ব পদে কি থাকবে? আ, এবং পরপদে থাকবে হর্ষই। মানে পূর্ব পদের শেষে আ যদি হয় এবং পরপদের শেষে যদি হর্ষই হয়, তাহলে ভেবে নেবে সেটি হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। আরেকটি বললাম যে একই জাতীয়, মানে একটাই পদ দুবার ব্যবহৃত হবে, সেটা হবে কি? ব্যতিহার বহুব্রী সমাস। যেমন দেখো, লাঠালাঠি। এই লাঠালাঠি একই পদ দুবার ব্যবহৃত হয়েছে, ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি? ব্যতিহার বহুব্রী সমাস। এবার দেখো, শেষে আ রয়েছে লাঠা, শেষে ই রয়েছে, পরপদে ই রয়েছে লাঠি, এলো লাঠালাঠি, বহুব্রী সমাস উদাহরণ। ব্যাসবাক্য কিভাবে করবো? আচ্ছা,
লাঠালাঠি মানে আমরা কি বুঝি? লাঠালাঠি মানে এটাই তো বুঝি যে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ করে তাকে লাঠালাঠি বলে। ব্যাসবাক্য কিন্তু সেটাই, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ তাকে বলা হয় লাঠালাঠি। চুলাচুলি, চুলে চুলে আকর্ষণ করে যে যুদ্ধ। চোখাচোখি, চোখে চোখে যে কথা তাকে তো আমরা চোখাচোখি বলি। তারপরে দেখো কানাকানি, কানে কানে যে কথা তাকে আমরা কানাকানি বলি। হাতাহাতি, হাতে হাতে যে কাজ তাকে আমরা হাতাহাতি বলি। এটাই তো, এই হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। এরপর সহার্থক বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে সহার্থক বহুব্রী সমাস বলে। এখানে একটি স্মরণীয় কথা লিখেছি তোমাদের সামনে দেখো। এই সমাসে সহার্থক অর্থ প্রকাশক সহিত বা সহ স্থানে দন্তস্ব হয়। যদি সমাসবদ্ধ পদের শুরুতে যদি দন্তস্ব থাকে, পূর্বপদটা যদি দন্তস্ব থাকে এবং পরপদটা যদি অন্য একটি পদ থাকে, তাহলে চোখ বন্ধ করে তোমরা ভেবে নেবে সেটা হচ্ছে সহার্থক বহুব্রী সমাসের উদাহরণ। শুধুমাত্র কিন্তু দন্তস্ব, তার সঙ্গে কোনো না আকার থাকবে না, হর্ষকার থাকবে না, দীর্ঘ কিছু থাকবে না, কিন্তু শুধুমাত্র দন্তস্ব, সেক্ষেত্রে কিন্তু কি হবে? সহার্থক বহুব্রী সমাস। উদাহরণ দেখো, বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, সপরিবার, এখানে দুটো পদ রয়েছে, পূর্বপদ পরপদ। পূর্বপদ কি? শুধুমাত্র দন্তস্ব রয়েছে। আমি একটু আগে বললাম যদি পূর্বপদটা যদি দন্তস্ব থাকে তাহলে সেটা হবে বহুব্রী সমাসের উদাহরণ, অর্থাৎ সহার্থক বহুব্রী সমাসের উদাহরণ। ব্যাসবাক্য কিভাবে করবো? কিছু করতে হবে না, শুধু মাঝখানে সহিত কথা লাগাবো, অর্থাৎ পূর্বপদ পরপদের মাঝখানে সহিত কথা লাগাবো, হয়ে যাবে ব্যাসবাক্য। তার মানে কি লিখলাম? পরিবারের সহিত বর্তমান। যদি শুরুতে দন্তস্ব থাকে তাহলে পরপদের পরে সহিত কথা লাগাবো আর শেষে বর্তমান লাগাবো, হয়ে যাবে ব্যাসবাক্য। তাহলে দেখো, পরিবারের সহিত বর্তমান। সশিষ্য, শুরুতে দন্তস্ব রয়েছে, পরপদের সঙ্গে একটু বিভক্তি যুক্ত করে তারপরে সহিত কথা লাগাবো আর শেষে বর্তমান, হয়ে যাবে ব্যাসবাক্য। তাহলে শিষ্যের সহিত বর্তমান। অনুরূপ কয়েকটি উদাহরণ দিয়েছি। সমাত্রিক, এর ব্যাসবাক্য কি হবে? আশা করি তোমরা বুঝতে পারছো যে মাতৃকের সহিত বর্তমান, সমাত্রিক। স্ত্রী, স্বপুত্র, স্ববান্ধব, এগুলো তোমরা পড়বে, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা বলবে। সকন্যা, সধবা, সঠিক। সঠিকটা কি করবে? এখানে কিন্তু ব্যাসবাক্য করবে। সধবতাটা বুঝতে পারছো, ধবার সহিত বর্তমান। সঠিকটা কি হবে? সঠিক বলতে কি? স যুক্ত টিকা, অর্থাৎ টিকার সহিত বর্তমান। কি হবে? আমি বলে দিচ্ছি, এটা সঠিকটা টিকার সহিত বর্তমান, হয়ে যাবে সঠিক। আশা করি বোঝা গেল। তারপরে কি আছে? সবাক। সন্ধি বিচ্ছেদ করো, স যোগ বাক, তার মানে ব্যাসবাক্য করলে কি হবে? বাকের সহিত বর্তমান। আচ্ছা, সাবলীল। সাবলীলটা সন্ধি বিচ্ছেদ করো, কি হবে? সযোগ অবলীল। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি তো বললেন দন্তস্বরের সঙ্গে কিছু থাকবে না, না আকার থাকবে না হস্যিকার থাকবে না হস্যকার থাকবে। এখানে তো স্যার আকার আছে। আচ্ছা, এবার তোমাদের আমি একটা কথা বলি, এখানে তো একটি পদ রয়েছে সাবলীল, নিশ্চয়ই একটি পদ রয়েছে। এবার এটাকে সন্ধি বিচ্ছেদ করো, দুটা পদ বের করো, দুটা পদ বের করবে, দেখবে শুধুমাত্র দন্তস্ব রয়েছে। সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো? সযোগ আবলীল, তাই তো? এটাই তো পাবো। আচ্ছা, যখন এটা পেলাম শুরুতে দন্তস্ব রয়েছে, নিশ্চয়ই রয়েছে, তাই এটা কি হবে? ব্যাসবাক্য অবলীলার সহিত বর্তমান। তারপরে সাকার, এটাও আমরা কি পাবো? সযোগ আকার, আকারের সহিত বর্তমান। সার্থক, এটাও যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি প্রথমে আমরা দন্তস্ব পাবো, কিন্তু সযোগ অর্থ, সার্থক মানে অর্থকের সহিত বর্তমান। সাবয়ব, সযোগ অবয়ব, অবয়বের সহিত বর্তমান। আশা করি সহার্থক বহুব্রী সমাস বোঝা গেছে। এবার দেখো সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাসটা কি? পূর্বপদটা কি হবে? সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে পরপদ বিশেষের সমাস হবে, তাকে আমরা কি বলবো? সংখ্যাবাচক বহুব্রী সমাস। উদাহরণ দেখো, এক পায়া। এক পায়া মানে কি? অন্য একটি, অর্থাৎ এক পায়া বলতে আমরা টেবিলকে বুঝি সাধারণত, তাহলে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ব্যাসবাক্য কি আছে? এক পায়া আছে যার। দ্বীপ, দুই দিকে অফ যার, অফ মানে জল। ত্রিনয়ন, ত্রিনয়ন যার। ত্রিনয়না, ত্রিনয়নী, এগুলো তো অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ব্যাসবাক্য কিন্তু তোমরা করবে ত্রিনয়ন যার, এইভাবে কিন্তু শেষে কিন্তু যার লাগাবে, শেষে যার লাগিয়ে ব্যাসবাক্যটা করে দিও তোমরা। তারপরে দেখো চতুর্মুখ, চতুর্মুখ যার। পঞ্চানন, পঞ্চ আনন যার। ষড়ানন, ষট আনন যার। সাতরঙা, সাত রঙা যার। দশানন, দশ আনন যার। অনুরূপ কয়েকটি উদাহরণ দিয়েছি, দেখো একতারা, দুতারা, এক রোখা, দোরখা, এক চোখা, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে নঙর্থক বহুব্রী সমাস। নঙর্থক, এই নং একটি কি? নং একটি হচ্ছে অব্যয়। এর অর্থ, এই নং কথার অর্থ কি? না, নহে, নেই। তাহলে নং কথার অর্থ কি? নং কথার অর্থ হচ্ছে না,
নহে নেই। আচ্ছা, এই নঙর্থক বহুব্রীহি সমাস কাকে বলে? যে বহুব্রীহি সমাসে নঙর্থক বা নিষেধার্থক অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় তাকে নঙর্থক বহুব্রীহি সমাস বলে। এখানে নঙর্থক, নং এর জায়গায় আমরা কি লিখবো? নং এর জায়গায় আমরা নেই কথাটা লাগাবো, হয়ে যাবে নঙর্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য হয়ে যাবে। আচ্ছা, ব্যাসবাক্য কিভাবে করবো, কিভাবে বুঝবো সেটা দেখো আগে। যদি নং স্থানে অ, অন, আ অর্থাৎ পূর্বপদের শুরুতে অ, অন, আ এগুলো দিয়ে যদি শুরু হয়, আর সাথে যদি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের দ্বারা অন্য একটি অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তখন সেটা হবে বহুব্রীহি সমাস। আর শুরুতে যদি অ, অন, আ যদি থাকে তাহলে সেটা হবে নং বহুব্রীহি সমাসের উদাহরণ। দেখো, অসীম, অসীম মানে কি? যার সীমা নেই, মানে চলতেই আছে, সেটাকে আমরা অসীম বলি, মানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করো কিভাবে? অযোগ সীমা, তাই তো, বা সিম। আচ্ছা, শুরুতে কি রয়েছে? অ রয়েছে, দেখো অ, তাই এটা হচ্ছে নঙর্থক বহুব্রীহি সমাস উদাহরণ। ব্যাসবাক্য কিভাবে করবো? কিছু করতে হবে না, কোনো অসুবিধা নেই, শেষে শুধু যার লাগাবে। কি হলো তাহলে? অসীম, তাহলে নেই সীম বা নেই সীমা যার, অসীম। তারপরে দেখো অনন্ত, অনন্ত মানে কি? যার কোনো অন্ত নেই, যার কোনো শেষ নেই, তাকে আমরা অনন্ত বলি। ব্যাসবাক্য সে ঠিক সেরকম ভাবে করবো, নেই অন্ত যার, অনন্ত, কারণ শুরুতে ওয়ান রয়েছে। দেখো, সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে। আমি আবার বলছি, যদি সমাসবদ্ধ পদটা যদি একটি পদ থাকে তখন তোমরা সন্ধি বিচ্ছেদ করবে, সন্ধি বিচ্ছেদ করে দুটো পদ নিয়ে আসবে, আর পরপদ দিয়ে তোমরা ব্যাসবাক্যটা করে দিবে। অনিস, অন যোগ ইস, তাহলে ব্যাসবাক্য কি হবে? অন থাকলে আমরা অনের জায়গায় কি লিখতে বলেছি? নেই, তাহলে নেই ইস চার। অনাদি, নেই আদি যার। অনাচার, নেই আচার যার। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে দেখো, অনুরূপ কয়েকটি উদাহরণ দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় তাহলে জানাবে আমার কিন্তু। আরো কিছু নিয়ম আছে এই নঙর্থক বহুব্রীহি সমাসের। দেখো, যদি আমরা তো অ, অন এটা তো আমরা জানলাম, তার সাথে সাথে আমরা এটাও মনে রাখতে হবে, নং স্থানে যদি দন্ত ন, না, নি, নির বা নিরের জায়গায় বা নি বিসর্গ, যদি এগুলো যদি থাকে পূর্বপদে, সেক্ষেত্রেও কিন্তু নঙর্থক বহুব্রীহি সমাস হবে। যেমন দেখো, নকুল মানে দন্ত ন রয়েছে, তাহলে কি হবে? ব্যাসবাক্য নেই কুল যার, কারণ দন্ত নয়ের জায়গায় আমরা কি বসাবো? দন্ত নয়ের জায়গায় আমরা নেই বসাবো, এটাই তো আমরা জানি। তাহলে বসিয়ে দিলাম নেই কুল যার। আর এখানে তো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, নিশ্চয়ই পাচ্ছে, তাই এটি হচ্ছে বহুব্রীহি সমাস উদাহরণ। নখ, নেই খ যাতে বা যার, যেটা তুমি লিখতে পারো, যারও লিখতে পারো, যাতে লিখতে পারো। তারপরে দেখো, নিখুঁত, নেই খুঁত যার। নিখিল, নেই খিল যার। নিরক্ষর, নেই অক্ষর যার। নিরামিষ, নেই আমিষ যার। এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আরেকটি পয়েন্ট দেওয়া হয়েছে, যদি পূর্বপদে বে, বি, বিত, বিগত যদি এগুলো দিয়ে যদি শুরু হয়, আর সেটা সমস্ত পদের দ্বারা যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, সেক্ষেত্রেও কিন্তু নঙর্থক বহুব্রীহি সমাস উদাহরণ হবে। আর ব্যাসবাক্য ঠিক সেম একই রকম, এগুলোর জায়গায় আমরা কি বসাবো? নেই বসাবো। এগুলোর জায়গায় কি বসাবো? নেই, হয়ে যাবে কিন্তু ব্যাসবাক্য। দেখো, বেহায়া, নেই হায়া যার। বেতার, নেই তার যাতে। বিশৃঙ্খল, নেই শৃঙ্খলা যার। বিশ্রী, বি হয়েছে শ্রী যার। এটাই হচ্ছে বিধবা, বি হয়েছে ধব যার। এগুলো হচ্ছে কিন্তু নঙর্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। এই ছিল বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা। যদি তোমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর তোমরা কিরকম টপিক নিয়ে আলোচনা চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু আমি কিন্তু সেই টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো।